ইলেকট্রন বিন্যাস শুধু বানালে হবে না, ইলেকট্রন বিন্যাস লিখতে শিখলে হবে না, তার মধ্যে থেকে ইন্টারনাল অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে পরীক্ষাতে সলভ করে আসতে হবে। তাহলে এই যে ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝানোর জন্য একটি সংখ্যা ব্যবহার করা হয়, এই সংখ্যাগুলিকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। কখন ঘুম ভেঙে যাবে? ভালোবাসা থাকলে, ভালোবাসার মানুষের কথা মনে পড়লে যেমন হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে, ঠিক তেমনই কেমিস্ট্রি বইটাকে ভালোবাসার মানুষ বানাতে হবে। মানুষ নয়, বই তো বই, হাজারো মানুষের সমষ্টি। দেখো, এরকম রিপ্রেজেন্টেশন কোনো বইতেই থাকবে না। এটা আমি সম্পূর্ণ তোমাদেরকে একটা বোঝানোর জন্য মাথাতে একদম ডায়াগ্রামের মতো, ছবির মতো ইলেকট্রন বিন্যাস ভাসবে, জল ছবির মতো। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং লাগাবে এমন আবির কই। বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্বপ্ন, তোমাদের আশা আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো অর্থশালী ব্যক্তি কিনতে পারবে না। নিজের স্বপ্নকে কখনো কেনা যায় না। যত বড়ই প্রভাবশালী, যতই অর্থশালী লোক হোক না কেন, আমাদের স্বপ্ন, তোমার স্বপ্নকে কেউ কিনতে পারবে না। তাই নিজের স্বপ্ন তৈরি করো, স্বপ্নের মতো করে, বৃহৎ আকাশের মতো করে, এবং নিজের স্বপ্নটাকে জল ছবির মতো সাজিয়ে নাও এই ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা। তোমাদের কথা মতো ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে আমি তোমাদের রসায়নের শিক্ষক নাজমুল খান। আজ আমি তোমাদের পরমাণুর গঠন অধ্যায় শুরু করব, এবং এই পরমাণুর গঠনটা খুব মজা করে, গল্পের মতো করে, এমনভাবে শিখব যে বোর্ড লেভেল থেকে শুরু করে নিট এবং জেই প্রত্যেকটা পরীক্ষার সকল প্রশ্নের উত্তর তোমরা নিমেষেই করতে পারো। তো চলো শুরু করা যাক পরমাণুর গঠন অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস টপিক। এই ইলেকট্রন বিন্যাস করার আগে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলবো। দেখো, তোমরা অনেকে অলরেডি ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, এটা আমি জানি। অনেকে শিখেছো, অনেকে 15 মিনিটের ভিডিওর মধ্যে দিয়েও ইলেকট্রন বিন্যাস বানানো শিখে গেছো। কিন্তু প্রশ্ন হলো, ইলেকট্রন বিন্যাস শুধু বানালে হবে না, ইলেকট্রন বিন্যাস লিখতে শিখলে হবে না, তার মধ্যে থেকে ইন্টারনাল অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে পরীক্ষাতে সলভ করে আসতে হবে। সেই ইন্টারনাল প্রশ্ন বোর্ড লেভেল থেকে শুরু করে ডব্লিউবি, জেই, নিট এবং জেন পাস, এবং তার সঙ্গে সঙ্গে জেই অ্যাডভান্সের কোশ্চেন, এই সমস্ত প্রশ্নের উত্তর যাতে তোমরা সহজে নিমেষেই করতে পারো, তার জন্য এই ক্লাসটা কিন্তু তোমাদের ভীষণ জরুরি। তো চলো আজকে শুরু করা যাক। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস দুটো ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদেরকে শেখাবো। তো এই ইলেকট্রন বিন্যাস শেখার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট গল্প বলবো। আচ্ছা, ভেবে নাও তোমরা আজ থেকে 3 বছর বা 4 বছর পরে নিট পরীক্ষার মাধ্যমে মেডিকেল চান্স পেয়েছো, ওকে? এবং ধরে নিলাম তোমরা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো মেডিকেল কলেজ পিজিতে তোমরা চান্স পেয়েছো। তোমরা যেই ভিডিওটা দেখছো না, ধরো মেডিকেল কলেজ পিজিতে চান্স পেয়েছো। তো আমরা এখানে একটা ছোট্ট ক্যাম্পাস তৈরি করছি। এখানে আমরা ছোট্ট একটা ক্যাম্পাস তৈরি করছি। ধরে নিলাম এটি একটি মেডিকেল কলেজের ক্যাম্পাস, এসএসকেএম, ঠিক আছে? এবং তোমরা যখন কলেজে ভর্তি হবে তখন দেখতে পাবে যে তোমরা যখন হোস্টেলে ভর্তি হবে, দেখবে হোস্টেলের বিভিন্ন অনেকগুলো হোস্টেল বিল্ডিং রয়েছে, সেখানে একাধিক হোস্টেল বিল্ডিং আছে। তো আমি এখানে কিছু হোস্টেল বিল্ডিং আঁকছি। এখানে আমি এই একটি হোস্টেল বিল্ডিং বানালাম, আরও একটি হোস্টেল বিল্ডিং বানাচ্ছি। এখানে গল্পটা কিন্তু শুনতে থাকো, ভালো লাগবে, পরে রিলেট করব যখন এই গল্পটার সঙ্গে ইলেকট্রন বিন্যাসের, তখন কিন্তু খুবই মজা পাবে, খুবই মজা পাবে। আচ্ছা, আমি এখানে 4টে বিল্ডিং বানিয়েছি। এখানে এই বিল্ডিংটা দোতলা, এবং এইগুলো দেখছো, এগুলো হচ্ছে কি ফ্লোর, এগুলো হলো ফ্লোর, ঠিক আছে? তো আমি বিল্ডিংগুলোকে নাম দিয়ে দিচ্ছি। এর নাম দিলাম বিল্ডিং নম্বর 1, এটাকে নাম দিলাম বিল্ডিং নম্বর 2, এটাকে নাম দিলাম বিল্ডিং নম্বর 3, এবং এটাকে নাম দিলাম বিল্ডিং নম্বর 4। তাহলে এই পুরো ক্যাম্পাসের এরিয়াটা হলো এসএসকেএম মেডিকেল কলেজ, এবং তার মধ্যে এই বিল্ডিংগুলো রয়েছে, বিল্ডিং নম্বর 1, বিল্ডিং নম্বর 2, বিল্ডিং নম্বর 3। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখো ফ্লোর থাকে, তোমরা জানো। তাহলে এগুলো ফ্লোর। তাহলে আমি নাম দিচ্ছি বিল্ডিং নম্বর 1 এর 1 নম্বর ফ্লোর, বিল্ডিং নম্বর 2তে 2 নম্বর ফ্লোর, এটা 3 নম্বর ফ্লোর, এটাও 1 নম্বর ফ্লোর, 2 ফ্লোর নম্বর, 3 ফ্লোর নম্বর, এখানে
4টে ফ্লোর, এখানেও কি 1 নম্বর ফ্লোর, 2 নম্বর ফ্লোর, 3rd ফ্লোর, এটা ফ্লোর নম্বর 1, ফ্লোর নম্বর 2। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে সবচেয়ে, যদি তোমরা এমনি গল্পের ছলে যদি ভাবো, বন্ধুদের মধ্যে আলোচনা করো যে নিচের তলাটাকে তো গ্রাউন্ড ফ্লোর বলে, বাট গ্রাউন্ড ফ্লোরে কোনো নাম্বারিং করতে পারবো না আমি, তাই এটা কিন্তু 1 নম্বর ফ্লোর দিয়েছি, ঠিক আছে। চলো এইবার এই ফ্লোরের মধ্যে কি থাকবে, ফ্লোরের মধ্যে থাকবে কি রুম, ছোট ছোট রুম থাকবে, ফ্লোরের মধ্যে ছোট ছোট রুম থাকবে, ফ্লোরে রুম থাকবে, ওকে। মনে করো এগুলো রুম, ফ্লোরের মধ্যে এগুলো রুম আছে। রুমের দেখবে একটা নাম্বার থাকে, রুমের মধ্যেও একটা নাম্বার থাকে। আমি প্রত্যেকটা ফ্লোরে নাম্বার দিয়ে, রুম নম্বর দিয়ে দিচ্ছি। 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, আচ্ছা সরি, এটা আমি এইভাবে নাম্বারিং করি প্রত্যেকটা, এটা 1 নম্বর রুম, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরের নাম্বারিংটা 1 থেকে হচ্ছে। এটাও 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 নম্বর রুম, এটাও 1 2 3, এটা 1 2 1 2 3 1 2 3 2 3 1 2 3 1 2 3, এগুলো সব রুম নম্বর। ভালো করে শোনো, কিন্তু একটু সময় নিয়ে গল্পটা শোনো, ভালো লাগবে। এইবার মনে করো তুমি এই বিল্ডিং নম্বর 4-এ তুমি যে মেডিকেল কলেজে চান্স পেয়েছো, ডাক্তার হতে চলেছো, তুমি এই 4 নম্বর বিল্ডিং এর মনে করো এইখানে অবস্থান করছো, এই রুমে অবস্থান করছো। এইবার ধরো তোমার বাবা বা মা তোমাকে দেখতে গেছে, বা তোমার কোনো বন্ধু তোমাকে খোঁজ নিতে গেছে, তখন তোমার বন্ধু যদি তো না জানে যে তুমি কোথায় আছো এক্স্যাক্টলি, তাহলে কিন্তু সব বিল্ডিংয়ে গিয়ে খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে তুমি কোথায় আছো। তাই তোমার বন্ধুর যদি জানা থাকে যে তুমি রয়েছো বিল্ডিং নম্বর 4-এ, তুমি রয়েছো বিল্ডিং নম্বর 4-এর ফ্লোর নম্বর 2-তে, আর সেই ফ্লোর নম্বর 2-এর রুম নম্বরও 2-তে তুমি রয়েছো, তাহলে কিন্তু তোমার বন্ধুকে তোমাকে খুঁজে পেতে অনেক ইজি হবে। তাহলে এই যে নম্বর, বিল্ডিং নম্বর 4, বিল্ডিং নম্বর 2, সরি ফ্লোর নম্বর 2, রুম নম্বর 2, এই নাম্বারগুলো কি আইডেন্টিফাই করছে, কি প্রকাশ করছে? অ্যাড্রেস, যে তুমি এই এসএসকেএম বা পিজি মেডিকেল কলেজের তুমি কোথায় অবস্থান করছো এক্স্যাক্টলি। তো তুমি কোথায় অবস্থান করছো, বিল্ডিং নম্বর। মনে করো তোমাদের আরো এক বন্ধু, হ্যাঁ আমি তো রেকর্ডিং ক্লাস করছি, সেহেতু তোমাদের নাম আমি জানি না, পরে জানবো হয়তো কখনো, যাই হোক, মনে করো তোমাদের কোনো এক বন্ধু, সে মনে করো এই রুমে রয়েছে, আমি নাম দিলাম এ, আর এই বন্ধুটাকে নাম দিলাম বি, বা এখানে নাম দিলাম এক্স, তাহলে এক্স এর অ্যাড্রেস এটা। এইবার যে এ রয়েছে, যে এ বন্ধু রয়েছে, সে কোথায় রয়েছে, সে রয়েছে বিল্ডিং নম্বর কোথায় 2-তে, সে রয়েছে কোথায় ফ্লোর নম্বর 3-তে, সে রয়েছে কোথায় রুম নম্বর 3-তে। তাহলে এইগুলো যদি কারোর জানা থাকে, তাহলে এ ব্যক্তিকে খুঁজে পাওয়া ইজি হবে। সিমিলারলি এইবার দেখো পরমাণুর সাথে আমরা কিভাবে রিলেট করছি। এই এসএসকেএম মেডিকেল কলেজটাকে যদি আমরা মনে করি একটা অ্যাটম, তাহলে এসএসকেএম মেডিকেল কলেজকে আমরা কি মনে করছি, একটি পরমাণু। আর এই পরমাণুর এর মধ্যে এই যে বিল্ডিং গুলো আছে, এই যে বিল্ডিং গুলোকে মনে করছি আমরা কক্ষপথ। বিল্ডিং এর ভিতরে যে ফ্লোর গুলো রয়েছে, সেগুলোকে আমরা মনে করছি উপকক্ষ। আর উপকক্ষের ভিতরে যে রুমগুলো আছে, সেই রুমগুলোকে মনে করছি কক্ষক বা অরবিটাল। ক্লিয়ার? এই কক্ষকের ভিতরে যে স্টুডেন্টগুলো রয়েছে, তাকে আমরা মনে করছি ইলেকট্রন। তাহলে স্টুডেন্টগুলোকে, এই যে মেডিকেল কলেজে তুমি যে স্টুডেন্ট, তোমাকে আমি মনে করছি ইলেকট্রন। তাহলে যে স্টুডেন্ট রয়েছে এর ভিতরে, রুমের মধ্যে, সেই স্টুডেন্টগুলোকে আমরা কি মনে করছি, ইলেকট্রন। এইবার দেখো তোমরা যারা ক্লাস 10-এ পড়ে এসছো, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথ থাকে, আর সেই কক্ষপথের ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথ থাকে, সেই কক্ষপথের মধ্যে কি থাকে, সেই কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকে। কিন্তু তোমরা এখন দেখবে, আমি যেটা তোমাদের আলোচনা করব, যে না, কক্ষপথের ভিতরে উপকক্ষ থাকে, কক্ষপথের ভিতরে উপকক্ষ থাকে, সেই উপকক্ষের ভিতরে থাকে কক্ষক, এবং তার মধ্যে থাকে ইলেকট্রন। তাহলে কি বললাম, বোঝা গেল? যে এইভাবে যদি আমরা স্টাডিটা করি, তাহলে ইলেকট্রন বিন্যাস আমাদের কাছে খুবই ইজি হবে। মূল কনসেপ্টটাকে বুঝতে হবে, যখন ইন্টারনাল কোশ্চেন আসবে তোমরা গুলিয়ে ফেলবে। তাহলে আমরা কি বুঝলাম,
যে কক্ষপথের ভিতরে কি থাকে, উপকক্ষ থাকে। যেমন বিল্ডিং এর ভিতরে রয়েছে ফ্লোর, ফ্লোরের ভিতরে রয়েছে রুম, রুমের ভিতরে রয়েছে ইলেকট্রন। সিমিলারলি আমরা এইভাবে পড়বো বিষয়টাকে যে কক্ষপথের ভিতরে উপকক্ষ, তার ভিতরে থাকে কক্ষক, তার ভিতরে থাকে সেই কক্ষকের মধ্যে থাকে ইলেকট্রন। তার মানে এইবার রিলেট করো বিষয়টাকে, ভালো করে রিলেট করো যে এই যে বিল্ডিং একে একটা সংখ্যার দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই যে মনে করো ফ্লোর একেও একটা সংখ্যার দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই যে মনে করো রুম একেও একটা সংখ্যার দ্বারা প্রকাশ করা হচ্ছে। তার মানে এই সংখ্যাগুলো আইডেন্টিফাই করছে এই ব্যক্তি বা স্টুডেন্টের অ্যাড্রেস। সিমিলারলি একটি ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থান করছে, কোন উপকক্ষে অবস্থান করছে, কোন কক্ষকে অবস্থান করছে, সেগুলোকেও একটা সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যাটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা জানলে তবেই তুমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবে। তাহলে আমরা এখন কি পড়তে চলেছি? আমরা এখন পড়তে চলেছি ইলেকট্রন বিন্যাসকে শেখার জন্য যেগুলো শিখতে হবে সেটা হলো কোয়ান্টাম সংখ্যা। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে কোয়ান্টাম সংখ্যা কি, তখন তুমি কি বলবে? যে সকল সংখ্যার দ্বারা ইলেকট্রন একটি পরমাণুর মধ্যে কোন কক্ষপথে, কোন উপকক্ষে এবং কোন কক্ষকে অবস্থান করছে, সেই অবস্থানকে সঠিকভাবে বোঝানোর জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় কি? কোয়ান্টাম সংখ্যা। আর এই কোয়ান্টাম সংখ্যা তুমি যখন বুঝে যাবে, ইলেকট্রন বিন্যাস ইজি। তবে একটু সময় নিলাম প্রথমে ব্যাপারটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তবে তোমরা যারা শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস শিখেছো, এটা দিয়ে কিন্তু পরীক্ষার সব প্রশ্নের উত্তর করা যাবে না, তার জন্য এগুলো বোঝা কিন্তু জরুরি। সেহেতু তোমরা একটু সময় দিচ্ছি, নিজেদের বোঝার মতো করে এটাকে স্ক্রিনশট নাও বা এটাকে খাতায় নোট ডাউন করে নাও। দেখো তাহলে যেটা আমরা পড়ছিলাম, যে সকল সংখ্যার দ্বারা ইলেকট্রনের কক্ষপথ, উপকক্ষ, কক্ষক এবং ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝানো হয়। ঘূর্ণনটা কোথা থেকে এলো? কারণ ওই কক্ষকের মধ্যে দুটি করে ইলেকট্রন থাকে, একটি ক্লকওয়াইজ ঘুরলে অপরটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাহলে এই যে ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝানোর জন্য একটি সংখ্যা ব্যবহার করা হয়, এই সংখ্যাগুলিকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। আমি আবারও একবার বলছি, যে সকল সংখ্যার দ্বারা ইলেকট্রনের কক্ষপথ, কোন কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে, এগুলো পরীক্ষায় প্রশ্ন পড়বে। যে একটি ইলেকট্রন বলে দিল যে ইলেকট্রনটির উপকক্ষের সংখ্যা কত, আমি সব শেখাবো ধীরে ধীরে তোমাদেরকে। একটি ইলেকট্রনের কক্ষপথ, উপকক্ষ, কক্ষক এইগুলোকে বোঝানো হয় এবং ওই কক্ষকের মধ্যে থাকা ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝানো হয়। সেই সংখ্যাগুলিকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। নিশ্চয়ই তোমরা যে স্টোরিটা বললাম, সেই স্টোরিটা তোমরা নিশ্চয়ই ভালো করে শুনেছো। যদি না শুনে থাকো, আবার ব্যাকে গিয়ে স্টোরিটা একবার শুনে নিও, তাহলে তোমাকে কিন্তু বুঝতে সুবিধা হবে। একটু সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে, তবে একবার দেখে নিও। চলো তাহলে আমাদের কি কি তাহলে বোঝানো হবে কোয়ান্টাম সংখ্যার দ্বারা? কক্ষপথকে বোঝানো হবে। তাহলে যদি এই সংজ্ঞাটা থেকে বোঝা যাচ্ছে, দেখো যে কতগুলি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। কক্ষপথকে বোঝানোর জন্য একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে, উপকক্ষকে বোঝানোর জন্য একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে, কক্ষককে বোঝানোর জন্য একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে এবং ঘূর্ণনকে বোঝানোর জন্য, ইলেকট্রনের ঘূর্ণনকে বোঝানোর জন্য একটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে। বুঝতে পারছো তো তোমরা, নাকি বুঝতে পারছো না? আশা করছি বুঝতে পারছো এবং ভালো লাগছে তোমাদের, আরো ভালো লাগবে ধীরে ধীরে। তো তাহলে কোয়ান্টাম সংখ্যা কতগুলি? কোয়ান্টাম সংখ্যা কিন্তু 4 প্রকারের হয়। 4টি কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে পড়তে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে 4টি কোয়ান্টাম সংখ্যা ইন ডিটেলস বলবো। তারপরের ভিডিওতে রেস্ট অফ দ্য পার্ট অফ ইলেকট্রনিক কনফিগারেশন আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রথমেই আমরা আলোচনা করি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রথমে আমরা আলোচনা করব মুখ্য কোয়ান্টাম সংখ্যা। একে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে কি বলা হয়? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দেখো নতুন কিছু না, তোমরা সবই জানো, তোমরা সবই জানো। তোমরা যেটা সায়েন্স নিয়েছো মুখ্য কোয়ান্টাম সংখ্যা জানো তোমরা, কিন্তু বিষয় হলো কি যে এটাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলে জানতাম না। এবার দেখো তোমার নিজে নিজে একটু দেখো অবাক লাগবে, একটু পরে মনে হবে না স্যার এটা তো আমি জানতাম। তোমরা সবই জানো, শুধু একটু নতুন করে গুছিয়ে নেওয়া। দেখো তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো তোমরা যখন ছোটবেলায় পড়েছিলে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ঘোরে না, রাইট? তখন তোমরা এরকম লিখতে, দেখো n = 1 নম্বর কক্ষপথ লিখতে এবং বলতে যে না স্যার হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথে একটি ইলেকট্রন আছে।
চলো, যদি তোমাকে বলা হতো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো তো বাবু, তাহলে কি লিখতে তোমরা? নিউক্লিয়াস, তার সঙ্গে দুটো ইলেকট্রন লিখতে। তাহলে তুমি তখন কি বলতে যে হিলিয়ামের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে 1 নম্বর কক্ষপথ আছে সেখানে দুটো ইলেকট্রন রয়েছে। এইবার দেখো, তাহলে এটা 1 নম্বর কক্ষপথ। এইবার দেখো লিথিয়াম, লিথিয়ামকে যদি আমরা দেখি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে কটা থাকে তোমরা সবাই জানো? প্রথম কক্ষপথে থাকে দুটি ইলেকট্রন, পরের কক্ষপথে থাকে একটি ইলেকট্রন। তাহলে লিথিয়ামের কটি কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ এবং 2 নম্বর কক্ষপথ। এইবার হলো এই কক্ষপথগুলিকেই বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কক্ষপথকে যে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাগুলিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তোমরা সবাই জানতে কি না? নিশ্চিত জানতে। তো দেখো, এই কক্ষপথের সংখ্যাকে কি বলা হয়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তার মানে এই আবার দেখো, তোমরা আরেকটু যদি মনে করো, 1 নম্বর কক্ষপথকে কি বলা হয়? কে কক্ষপথ। 2 নম্বর কক্ষপথকে কি বলা হয়? এল কক্ষপথ। তাহলে এটা কখনো ভেবেছো যে কক্ষপথকে 2 রকম ভাবে লেখা যায়? একটা নাম্বারের দ্বারা, একটা অ্যালফাবেটের দ্বারা। একটু মনে করো, তোমরা সবই জানো তোমরা। আর আমি একটু খুব স্লোলি 0 থেকে পড়ানোর চেষ্টা করছি, কারণ তোমাদের নবীন স্যার আমাকে বলেই দিয়েছে যে স্যার একদম 0 থেকে পড়াবেন, যে আপনার মতো একদম 0 লেভেল থেকে পড়ানোর কথা বলা হয়েছে, তাই কিন্তু আমি এইভাবে বলছি। তাহলে 1 নম্বর কক্ষপথকে কে বলা হয়, 2 নম্বর কক্ষপথকে এল বলা হয়। তার মানে কক্ষপথকে তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করবে, এগুলো পিডিএফ একটা দিয়ে দেবো, যদি স্যারের সঙ্গে কথা বলে আমি তোমাদেরকে পুরো এই কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাসের একটা সুন্দর পিডিএফ টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো যে 1 নম্বর কক্ষপথকে কে দ্বারা, 2 নম্বর কক্ষপথকে এল দ্বারা, 3 নম্বর কক্ষপথকে এম দ্বারা এইভাবে প্রকাশ করা হয়। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হলো কক্ষপথের সংখ্যা। এবার একটু ভেবে দেখো তো, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? যে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। এইবার দেখো এটা ঠিক হচ্ছে কিনা। ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে এই নিউক্লিয়াস হলো কেন্দ্র আর সর্ববহিস্থ কক্ষপথ হলো পরিধি। তাহলে দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাড়লে কক্ষপথ থেকে, সর্ববহিস্থ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়ছে কিনা? তাহলে যদি দূরত্ব বাড়ে তাহলে পরমাণু ব্যাসার্ধ বাড়বে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এমন একটি কোয়ান্টাম সংখ্যা যেটার মান বৃদ্ধি পেলে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে তোমাকে কি জানতে হবে? যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কক্ষপথকে প্রকাশ করে এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাড়লে পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তো চলো তাহলে দুটো পয়েন্ট, চলো আমি হাত দিয়েই মুছছি, দুটো পয়েন্ট দেখো লিখে নাও এখান থেকে। দুটো পয়েন্ট তোমরা লিখে নাও যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেলে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেলে ব্যাসার্ধ। আমার হাতের লেখা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো, একটু মানিয়ে নাও, বোঝা গেলেই হবে। তোমাদের হাতের লেখা ভালো হতে হবে, কারণ তোমাদের নম্বর পেতে হবে। তা হাতের লেখা ভালো খারাপটা বিষয় নয়, যেন বড় বড় হয়, স্পষ্ট হয়, বোঝা যায়। আর প্রথম ব্যাপার হলো ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ লিখতে হবে না, সেকেন্ড সেমিস্টারে লিখতে হবে। যাই হোক, চলো তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। 2 নম্বর, মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে একটা স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানতে অলরেডি। n = 1, n = 2, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। তো চলো এখানে আরো একটা আমরা পয়েন্ট এখানে লিখবো যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। 2 নম্বর, স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হলো যে অ্যালফাবেটের দ্বারাও বোঝানো যায়, আবার কার দ্বারা বোঝানো যায়? নাম্বারের দ্বারাও বোঝানো যায়। তো চলো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা তোমরা বুঝে গেছো অলরেডি। নেক্সট, এইবার আমরা যেটা আলোচনা করব গৌণ কোয়ান্টাম সংখ্যা। চলো কোয়ান্টাম সংখ্যাটা মুছে দিই, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যাটা মুছে দিই। চলো এইবার আমরা আলোচনা করব গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌণ করা মনে পড়ছে? সেই গল্পটা মনে পড়ছে যে বিল্ডিং গুলোকে কক্ষপথ বলেছিলাম, বিল্ডিং এর ভিতরে ফ্লোর ছিল, সেগুলোকে উপকক্ষ বলছিলাম। তাহলে উপকক্ষ কোথায় ছিল? ফ্লোর গুলো কোথায় ছিল? বিল্ডিং এর মধ্যে। তাহলে উপকক্ষ কোথায় থাকবে?
কক্ষপথের মধ্যে। তাহলে কক্ষপথের মধ্যে কি থাকে? উপকক্ষ থাকে। তাহলে আমরা কিন্তু ছোটবেলা থেকে জানতাম 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, কিন্তু জানতাম না এটা যে 1 নম্বর কক্ষপথে উপকক্ষ আছে বা নেই, বা থাকলে কটা আছে। অর্থাৎ আমরা এখন জানবো যে কিভাবে উপকক্ষ নির্ণয় করব, যে 1 নম্বর কক্ষপথের কটি উপকক্ষ, 2 নম্বরের কটি উপকক্ষ, 3 নম্বরের কটি উপকক্ষ। আমরা ক্যালকুলেশনের মধ্যে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে উপকক্ষের সংখ্যা নির্ণয় করব। চলো, উপকক্ষকে গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। উপকক্ষকে কিসের দ্বারা প্রকাশ করা হয়? উপকক্ষকে গৌণ কোয়ান্টাম সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়। এবং কোন অ্যালফাবেটের দ্বারা প্রকাশ করা হয়? এল এর দ্বারা প্রকাশ করা হয়, এল এর দ্বারা। ঠিক আছে, এল এর বিভিন্ন মানের জন্য উপকক্ষের নাম ভিন্ন ভিন্ন হয়। কেমন, ভালো করে তোমরা একটু বোঝার চেষ্টা করো। যেমন 1 নম্বর কক্ষপথ হলে আমরা কি বলছিলাম? কে কক্ষপথ। 2 নম্বর হলে এল কক্ষপথ। সিমিলারলি এইরকম গৌণ কোয়ান্টাম সংখ্যারও বিভিন্ন ভ্যালু হয়। বিভিন্ন ভ্যালু যেমন সংখ্যার দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক তেমনি অ্যালফাবেটের দ্বারাও প্রকাশ করা হয়। তো চলো আমরা একটু দেখে নিই এটা, যে এল এর মান, আর তলায় আমরা লিখছি উপকক্ষ, এল এর মান এবং উপকক্ষ। এল এর মান যদি 0 হয় তাকে আমরা বলি এস উপকক্ষ। এল এর মান যদি 1 হয় তাকে আমরা বলি পি উপকক্ষ। এল এর মান যদি 2 হয় তাকে বলবো ডি উপকক্ষ। এল এর মান যদি 3 হয় তাকে বলবো এফ উপকক্ষ। এল এর মান যদি 4 হয় তাকে বলবো জি উপকক্ষ। এল এর মান যদি 5 হয় তাকে বলবো এইচ উপকক্ষ। কিন্তু কিন্তু পয়েন্ট আছে একটা। কি পয়েন্ট? জিএইচ আমাদের দরকার নেই, আমাদের এফ পর্যন্ত মনে রাখতে হবে। এফ উপকক্ষ পর্যন্ত মনে রাখলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এবারে একটা শর্টকাট ট্রিক্স আছে, তোমরা যখন প্রথম শিখছো গুলিয়ে যাবে যে এস এর মান কত, পি এর মান কত, ডি এর মান কত। দেখো তোমরা সবাই এখন একটা শব্দের সঙ্গে ভীষণ পরিচিত। কি শব্দ সেটা? সেটা হলো পিডিএফ। পিডিএফ, পিডিএফ। তোমরা দেখো পিডিএফ ফাইল করো না, কোশ্চেন অ্যান্সার নোটস, বন্ধুদের থেকে নাও পিডিএফ, এইভাবে মনে রাখবে পিডিএফ। আর তার আগে ছোট্ট একটা অ্যালফাবেট জুড়ে দেবে, সেটা কি? এস। এস পিডিএফ। এবার পিডিএফ 1 2 3, পিডিএফ 1 2 3 মনে থাকবে কি থাকবে না? পিডিএফ 1 2 3। তাহলে পি হলো 1, ডি হলো 2, এফ হলো 3, আর তার আগে এস আছে 0। এবার 3 এর পরে, এফ এর পরে সাধারণত কোন অ্যালফাবেট হয়? জি হয়, এফ জি এইচ। তাহলে জি, তারপরে 4 হলে জি, 5 হলে এইচ। সিম্পল। এটা কিন্তু হয়তো সহজ মনে হচ্ছে যে সংখ্যা তো স্যার 1 2 3 এই আবার মনে রাখতে হবে, কিছুদিন পরে বুঝতে পারবে ভুলে যাচ্ছ, তখন আমার কথা মনে পড়বে যে স্যার বলেছিল কিন্তু আমি এইভাবে মনে রাখার চেষ্টা করিনি। কথাটা মনে রেখো এবং সঙ্গে সঙ্গে এইগুলো মনে রেখো। চলো নেক্সট। এইবার প্রশ্ন হলো, এতক্ষণে তোমার মাথায় একটা প্রশ্ন এসে গেছে, আমি বুঝে গেছি কি প্রশ্ন। সেটা প্রশ্ন হলো যে স্যার কি করে বুঝবো এল এর মান কখন 0 হবে, কখন 1 হবে, কখন 2 হবে, কখন 3 হবে? কোশ্চেনটা অলরেডি মাথায় এসে গেছে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে হাজির আছি। চলো দেখে নিই কিভাবে এল এর মান বের করতে হয়। এল এর মান নির্ণয়ের একটি সূত্র আছে, এল ইকুয়াল টু 0 থেকে n-1। মানে বিষয়টা কি স্যার বুঝলাম না তো ঠিক, আমি বুঝিয়ে দেবো। দেখো চলো আমরা দেখছি এখন যে মনে করছি যে আমরা 4 নম্বর কক্ষপথের কটি উপকক্ষ আছে স্যার আমি জানতে চাই। তুমি কি জানতে চাও? 4 নম্বর কক্ষপথের কয়টি উপকক্ষ আছে তুমি জানতে চাও। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তুমি যদি 4 নম্বর কক্ষপথের উপকক্ষ জানতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা স্যার এই সূত্রের ভ্যালু আমি কিভাবে বের করব? তো দেখো এল ইকুয়াল টু তোমাকে শুরু হচ্ছে 0 থেকে, এটাই সূত্র। এই সূত্রটা তোমাকে মুখস্থ করে নিতে হবে যে এল এর মান এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। তাহলে 0 থেকে শুরু হচ্ছে, তাহলে 0 থেকে আমি কি বসাবো? 0 থেকে 4 - 1। কেন 4 বসালাম? কারণ সূত্রে লেখা আছে এখানে n বসাতে হবে। তাহলে n এর মান, nটা কি? n হলো কক্ষপথের সংখ্যা, n হলো কক্ষপথের সংখ্যা। তাহলে দেখো তাহলে 0 থেকে তাহলে কি চলে আসছে বলো? 0 থেকে চলে আসছে 4 - 1 মানে কত? 3। তাহলে 0 থেকে কত? 3। তাহলে n এর মান 4 বা 4 নম্বর কক্ষপথের জন্য এল এর মান কতগুলি হবে? 0 থেকে স্টার্ট হবে। তার মানে কি সমস্ত কক্ষপথের 0 উপকক্ষ থাকবেই, সমস্ত কক্ষপথে 0 উপকক্ষ থাকবেই, কারণ সূত্রে বলে দেওয়া আছে কি 0 থেকে শুরু হবে। তাহলে 4 নম্বর কক্ষপথের উপকক্ষ কোথা থেকে শুরু হচ্ছে? 0 থেকে শুরু হচ্ছে। তাহলে 0 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত গিয়ে থেমে যাবে?
যে যত নম্বর কক্ষপথের আমরা উপকক্ষ বের করছি, ভালো করে শোনো, এটা গুলিয়ে যায় অনেকের, যত নম্বর কক্ষপথের উপকক্ষ আমরা বের করছি সেই কক্ষপথ -1, তাহলে 0 থেকে কত 3, তাহলে 0 থেকে 3-এর মধ্যে আর কি কি উপকক্ষ আছে, মানে কি কি নাম্বার আছে 0 1 2 3, তাহলে 4 নম্বর কক্ষপথে n এর মান 4, এর জন্য আমরা l এর মান কতগুলি পেলাম, আমরা l এর মান পেলাম 0 1 2 3, তাহলে কতগুলি উপকক্ষ হলো, 4টি উপকক্ষ হলো, একটার মান 0, একটার মান 1, একটার মান 2, একটার মান 3, তাহলে 0 হলে তাকে আমরা কি উপকক্ষ বলি, 0 হলে তাকে আমরা কি উপকক্ষ বলি, এস উপকক্ষ, 1 হলে তাকে আমরা কি উপকক্ষ বলি, পি উপকক্ষ, 2 হলে আমরা তাকে কি উপকক্ষ বলি, ডি উপকক্ষ, 3 হলে তাকে আমরা কি উপকক্ষ বলি, এফ উপকক্ষ। তাহলে এইবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমার কোনো বাইরে মানে তোমার কোনো পাড়ার বন্ধু, যে আচ্ছা 4 নম্বর কক্ষপথের কটি উপকক্ষ আছে, তুমি কি বলবে 4টি উপকক্ষ আছে। এখান থেকে একটা বিষয় রিলেট করে দেখো তো, কক্ষপথের সংখ্যা যত উপকক্ষের সংখ্যাও তত, যত নম্বর কক্ষপথ উপকক্ষ ততগুলি। এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে নিচের কোন বিবৃতিটি সঠিক বা বেঠিক, হ্যাঁ, যে কক্ষপথের সংখ্যা যত নম্বর কক্ষপথ, যততম কক্ষপথ তার উপকক্ষের সংখ্যা ততগুলি। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। তাহলে 4 নম্বর কক্ষপথে কি কি উপকক্ষ আছে, এস পি ডি এফ। সিমিলারলি আমরা যদি দেখে নিই যে 3 নম্বর কক্ষপথে কতগুলি উপকক্ষ আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এল এর মান বের করতে হবে। এল এর মান বের করার নিয়ম কি, 0 থেকে 3 - 1, তাহলে কি 0 1 2, তাহলে 3 নম্বরে কি কি উপকক্ষ আছে, এস পি, তার সঙ্গে ডি উপকক্ষ আছে। তাহলে বোঝা গেল। আচ্ছা, আমি একটু ওয়েট করছি, তোমরা উপরের টুকু একটু লিখে নাও, আমি নিচের দুটো রাখবো, রেখে আমি আরো উপরে কিছু লিখবো, ঠিক আছে। ভিডিওটা পজ করে লিখে নাও এগুলো, ঠিক আছে, তোমরা পরপর লিখবে, বাট আমি নিচের দুটো রেখে দিচ্ছি, ঠিক আছে। চলো, তাহলে আমি উপরেরটা একটু মুছে দিলাম এটা, ঠিক আছে। চলো, এইবার কত নম্বর কক্ষপথের উপকক্ষ বের করবো আমরা, কত নম্বর কক্ষপথের উপকক্ষ বের করব, 2 নম্বর কক্ষপথের উপকক্ষ বের করছি। তাহলে আমাকে কি করতে হবে, এল এর মান বের করতে হবে। তাহলে এল এর মান বের হবে কিভাবে, 0 থেকে শুরু করে, 0 থেকে কত, 0 থেকে 2 - 1 মানে কত, 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 মানে কি, 0 আর 1 এর মাঝখানে তো আর কোনো ভ্যালু নেই, 0 আর 1 এর মাঝখানে আর তো কোনো ভ্যালু নেই, তাহলে 0 আর 1 হবে। তাহলে 2 নম্বর কক্ষপথের কি কি উপকক্ষ আছে, এস আছে এবং পি উপকক্ষ আছে। এইবার যদি আমরা চলে যাই 1 নম্বর কক্ষপথের কটি উপকক্ষ আছে, তাহলে এল এর মান কি হবে, 0 থেকে 1 - 1, তাহলে কত, 0 থেকে কত, 0, তাহলে 0 থেকে 0 মানে কি, এটা তো কোনো কথাই নয়, এটা কোনো বাক্যই নয়। 0 থেকে 0 মানে এটা কি, মানে কোনো ভ্যালুই, মানে একটাই ভ্যালু, 0 থেকে 0 মানে একটাই ভ্যালু 0। তাহলে এইবার দেখো সুন্দর একটা বিষয়, যে 1 নম্বর কক্ষপথের যে উপকক্ষ আছে সেই উপকক্ষর মানে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত, 0, কারণ আমি বলেই দিয়েছিলাম গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর ভ্যালুগুলো এইভাবে আমাদের বের করতে হয়। তাহলে এল এর মান কি হবে, 0, 1 নম্বর কক্ষপথের গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত, 0, বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 এর জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত, 0। তার মানে কি 1 নম্বর কক্ষপথেও 0 আছে, 2 নম্বর কক্ষপথেও 0 আছে। আচ্ছা, 0 মানে কি উপকক্ষ, এস উপকক্ষ। এইবার এই চারটে তুমি খেয়াল করে দেখো তো, যে প্রত্যেকটার মধ্যে তো স্যার এস উপকক্ষ আছে। যদি এখন তোমার সেই বন্ধু মনে পড়ছে, তুমি তোমার বন্ধু মেডিকেল কলেজে পড়তে, রিলেট করতে পারছো, যদি তোমার বাবা মাকে বলে যে আপনার ছেলে 2 নম্বর ফ্লোরে আছে, তাহলে 2 নম্বর ফ্লোর তো একাধিক বিল্ডিংয়ে আছে, প্রথম বিল্ডিংয়ে 2 নম্বর ফ্লোর আছে, সেকেন্ড বিল্ডিংয়ে 2 নম্বর ফ্লোর আছে, থার্ড বিল্ডিংয়ে 2 নম্বর ফ্লোর আছে, তাহলে 2 নম্বর ফ্লোর তো অনেক বিল্ডিং আছে। যদি বলে দেয় যে 3 নম্বর বিল্ডিং এর 2 নম্বর ফ্লোরে আছে, জিনিসটা অনেক ইজি হবে কি হবে না। তাই যেহেতু এস উপকক্ষ প্রত্যেকের রয়েছে, এস উপকক্ষ প্রত্যেকের রয়েছে, তাই আমাকে কি করতে হবে, আমাকে নির্দিষ্টভাবে বলে দিতে হবে যে কোন কক্ষপথের উপকক্ষ। সেই জন্য ভালো করে শোনো, পয়েন্ট আছে, এটা পয়েন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পয়েন্টটি কি, পয়েন্টটি হলো যে উপকক্ষ প্রকাশ করার সময় কক্ষপথের সংখ্যাকে নির্দেশ করতে হবে যে সেটি কোন কক্ষপথের উপকক্ষ, না হলে উপকক্ষ বোঝা যাবে না কোন কক্ষপথের উপকক্ষ। তাহলে উপকক্ষ বোঝানোর জন্য কক্ষপথকে নির্দেশ করতে হবে। কথাগুলো শুনে শুনে তোমরা লিখে নাও, বোর্ড ওয়ার্ক যা হচ্ছে তো অবশ্যই লিখবে, এবং সম্পূর্ণ ক্লাস নোট পিডিএফ আকারে ফোনে দিয়ে দেওয়া হবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাহলে এস উপকক্ষ, তাহলে উপকক্ষ প্রকাশ করার জন্য কক্ষপথকে ব্যবহার করতে হবে। এইবার ভালো করে শোনো, যখন আমরা এই যে
উপকক্ষকে দুইভাবে প্রকাশ করা যাচ্ছে, একটা সংখ্যার দ্বারা, একটা অ্যালফাবেটের দ্বারা। শুরুতেই বলেছিলাম সংখ্যার দ্বারা, অ্যালফাবেটের দ্বারা। 0 বা S, 0 বা S, 0S1P, তাহলে অ্যালফাবেট আর সংখ্যার দ্বারা। আমরা যখন খাতায় লিখব, যখন ইলেকট্রন বিন্যাস লিখব, তখন আমরা উপকক্ষকে অ্যালফাবেটের দ্বারা প্রকাশ করব আর কক্ষপথকে সংখ্যার দ্বারা প্রকাশ করব। ভালো করে খাতায় নোট করো, নোট ডাউন করো। উপকক্ষকে আমরা অ্যালফাবেটের দ্বারা প্রকাশ করব, কক্ষপথকে কিসের দ্বারা প্রকাশ করব? সংখ্যার দ্বারা। তাহলে আমি এখানে কি লিখব? এখানে 1S মানে কি 1 নম্বরের S উপকক্ষ, এটা কি 2S 2P, 2 নম্বরের S 2 নম্বরের P, 3S 3P 3D, 3 নম্বরের S 3 নম্বরের P 3 নম্বরের D, 4 নম্বর কক্ষপথের 4S 4P 4D 4F। তাহলে তোমরা এতক্ষণে নিশ্চিতভাবে এইটুকু রিয়ালাইজ করতে পেরেছো যে 1 নম্বর কক্ষপথের একটি উপকক্ষ থাকে, নাম তার কি? নাম তার S। 2 নম্বর কক্ষপথের দুটি উপকক্ষ থাকে, নাম কি তার? S এবং P উপকক্ষ। 3 নম্বর কক্ষপথের 3টি উপকক্ষ থাকে, কি নাম তার? S, P এবং D স্যার। 4 নম্বর কক্ষপথের কি উপকক্ষ কি কি থাকে? 4S 4P 4D এবং 4F। ভালো করে খেয়াল করে দেখো তো, এবার ভালো করে বুদ্ধি সহকারে পড়াশোনা করতে হবে। 1 নম্বর কক্ষপথ একটি উপকক্ষ, 2 নম্বর কক্ষপথ দুটি উপকক্ষ, 3 নম্বর কক্ষপথ 3টি উপকক্ষ, 4 নম্বর কক্ষপথ 4টি উপকক্ষ। তাহলে যততম কক্ষপথ উপকক্ষের সংখ্যা ততগুলি। এই লাইনটা মাথায় কিন্তু নোট রাখতে হবে, সঙ্গে সঙ্গে খাতাতে ওর পারলে এখন নোট করে নাও। তো এইবার দেখো বিষয়টা আমি যেটা তোমাদেরকে বলবো, এইবার আমি তোমাদেরকে যেটা বলবো, এখানে পরীক্ষায় এই ছক থেকে একটা কোশ্চেন হওয়ার, বোর্ডের কোশ্চেনের কথা বলছি, এই কোশ্চেন নিট জেই বা অন্যান্য পরীক্ষায় থাকবে না। এখন বেসিক পার্টটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেহেতু এখান থেকে নিট জেইতে কোশ্চেন একটু কম থাকে, তবে বোর্ডের কোশ্চেন থাকতে পারে। শোনো, তোমাকে যদি কেউ বলে, আচ্ছা বলো তো দেখি যে 1 নম্বর কক্ষপথের কি পি উপকক্ষ আছে? তুমি কি বলবে? নেই। তাহলে যদি বলে যে 1P উপকক্ষের কি এক্সিস্ট করে বা 1P উপকক্ষের কি অস্তিত্ব আছে? না, কারণ তোমার তখন মনে পড়ে যাবে স্যার বলেছিল 1 নম্বর কক্ষপথে কেবলমাত্র একটা উপকক্ষ থাকে, তার নাম S। তাহলে উত্তর হবে কি না। তাহলে 1 নম্বর কক্ষপথে S ছাড়া আর কোনো উপকক্ষ থাকে না। তার মানে 1 নম্বর কক্ষপথে S বাদ দিয়ে যত রকমের উপকক্ষ আছে তাদের কারোর কিন্তু এক্সিস্টেন্স নেই বা অস্তিত্ব নেই। এরকম প্রশ্ন পরীক্ষায় দেয়। যেমন 2 নম্বরে দেখো এসও আছে, পিও আছে। 2 নম্বরে এস আছে, পি আছে, কিন্তু ডি নেই। তাহলে 2 নম্বর কক্ষপথে কি ডি অস্তিত্ব আছে? তোমার উত্তর হবে কি না স্যার নেই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে 2D উপকক্ষের কি অস্তিত্ব আছে, তুমি কি বলবে? না স্যার নেই। 3 নম্বর কক্ষপথে দেখো এফ উপকক্ষের অস্তিত্ব আছে। 3 নম্বর কক্ষপথে দেখো ডি উপকক্ষের আবার অস্তিত্ব আছে। 3 নম্বর কক্ষপথে কি কি উপকক্ষ আছে? এস, পি, ডি আছে। তার মানে 3 নম্বরে কিন্তু কখনোই এফ থাকবে না, কারণ এফ হতে গেলে তো আমার এল এর মান কত হতে হবে? 3 হতে হবে। কিন্তু 3 নম্বর কক্ষপথে এল এর মান শেষ হয়ে যাচ্ছে কোথায়? 2-এ। তার মানে 3 নম্বরে কিন্তু এফ থাকে না। এগুলো পরীক্ষা জানতে চাই। চলো 4 নম্বর কক্ষপথে দেখো 4S 4P 4D 4F। তার মানে কি এখানে কিন্তু এফ উপকক্ষ শুরু হচ্ছে কোথা থেকে? এফ থেকে, মানে 4 নম্বর কক্ষপথ থেকে কিন্তু এফ শুরু হচ্ছে। বোঝা গেল কি বললাম? আরো একবার আমি একটা তোমাদের একটা মানে একদম জিস্ট করে দিচ্ছি যে দেখো এস প্রত্যেকের থাকবে। যদি বলে 100 নম্বর কক্ষপথের কি এস আছে? উত্তর হবে হ্যাঁ, কারণ সূত্র শুরু হচ্ছে তো জিরো থেকে মানে এস থেকে শুরু হচ্ছে। প্রত্যেক কক্ষপথের এস উপকক্ষ থাকবে। যদি বলে পি কোথা থেকে শুরু হচ্ছে? পি শুরু হচ্ছে 2 নম্বর কক্ষপথ থেকে। ডি শুরু হচ্ছে 2 নম্বর কক্ষপথ থেকে শুরু হচ্ছে, মানে কি 2 এর পরে পৃথিবীর যততম কক্ষপথ বলুক সবাইয়ের পি থাকবে। ডি শুরু হচ্ছে কত থেকে? 3 থেকে। 3 এর পরে সমস্ত কক্ষপথে ডি থাকবে, তবে 3 এর আগে থাকবে না। 4 নম্বরে শুরু হচ্ছে এফ শুরু হচ্ছে কত থেকে? 4 থেকে। অর্থাৎ 4 নম্বরে এফ শুরু হচ্ছে, অর্থাৎ 4 এর আগে কোনো কক্ষপথে এফ থাকবে না। 4 এর পর থেকে 5, 6, 7, 8, 9, 10 যততম কক্ষপথ বলুক এফ উপকক্ষ থাকবে। তাহলে বোঝা গেল তো? চলো এটা তোমরা তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু সময় দিচ্ছি, 1-2 সেকেন্ড, বেশি সময় দিচ্ছি না। তো চলো দেখো, আমরা এইবার দুটো এমসিকিউ করে নেবো এখান থেকে। এই যে বিষয়টি পড়লাম এখান থেকে দেখো একটা এমসিকিউ করে নিচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, পরীক্ষায় এভাবে প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন দিতে পারে? যে কোন উপকক্ষের
অস্তিত্ব নেই। হলো? অপশন এ দিল মনে করো 6p, অপশন বি মনে করো দিল 3f, অপশন সি 4d, আর অপশন ডি দিল মনে করো 7s। ঠিক আছে, এবার তোমার হয়তো মনে হতে পারে যে না স্যার তো প্রশ্ন দিয়েছিল 7 নম্বর কক্ষপথের তো উপকক্ষ স্যার বের করেনি, স্যার তো 4 নম্বর কক্ষপথ পর্যন্ত উপকক্ষ বের করেছিল। না, এই ভুল করবে না তোমরা, কারণ আমি শুরুতে বলেছিলাম প্রত্যেক উপকক্ষ শুরু হচ্ছে 0 থেকে, যে সব কক্ষপথে এস থাকবে, তার মানে কি 7 নম্বরের এস রয়েছে। 4d আমি বলেছিলাম কি 3 নম্বর থেকে শুরু করে সমস্ত কক্ষপথে ডি থাকবে, তাহলে এটা 4 নম্বরে আছে, অবশ্যই হবে। 3f আমি বলেছিলাম কি 4 নম্বর থেকে এফ শুরু হচ্ছে, 4-এর আগে কোনো কক্ষপথে এফ থাকবে না, তাহলে 3f তো সম্ভব নয়, তাহলে 3f হবে কি উত্তর। 6p তো আছেই, কারণ কি পি শুরু হয় 2 থেকে, 2-এর পর থেকে যে কোনো কক্ষপথে পি থাকবে, তাহলে 6pর অবশ্যই অস্তিত্ব আছে। তাহলে বোঝা গেল প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তো চলো আরো একটা এমসিকিউ দেখে নিই, আরো একটা আমরা এমসিকিউ এখান থেকে দেখে নিই, টপিক ওয়াইজ আরো একটা এমসিকিউ দেখে নিই। আচ্ছা, কক্ষপথের সংখ্যা যদি n+1 হয়, তবে উপকক্ষ হবে অপশন এ n, অপশন বি n-1, অপশন বি 0 থেকে n, অপশন বি 0 থেকে n-1, অপশন বি 0 থেকে n+1, আর অপশন ডি 0 থেকে 1-n। দেখো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একটা বেসিক জায়গা থেকে কোশ্চেনটা দিলাম তোমাদের, যে কক্ষপথের সংখ্যা যদি n+1 হয় তবে উপকক্ষের সংখ্যা কি হবে। তোমরা যারা সত্যি বুঝছো ক্লাসটাকে, তোমরা ভিডিওটাকে পজ করো, করে আমার অপেক্ষা না করে তোমরা উত্তরটা নিজে নিজে করো, করে তার যেহেতু রেকর্ডিং ক্লাস তারপরে তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, তো চলো আমি এটা করতে থাকবো। দেখো আমাদের কাছে সূত্র কি ছিল, এর সলিউশন করছি আমরা। দেখো আমাদের কাছে সূত্র কি ছিল, এল হচ্ছে 0 থেকে n-1, সেখানে বলা ছিল কি n সমান কক্ষপথ, এবার প্রশ্নে n এর জায়গায় বলেছে n+1, সিম্পল। তাহলে প্রশ্নে বলেছে n এর জায়গায় n+1, তাহলে কি হবে 0 থেকে শুরু করে n+1 -1 +1 -1 কেটে গেল 0 থেকে n, তাহলে উত্তর হবে কোনটা। তাহলে যদি এখানে এবার n+1 এর জায়গায় তোমার প্রশ্নে n+2 দিল, n+3 দিল, n+4 দিল, xyz এখানে ভ্যালু দিয়ে জানতে চাইতে পারে, তোমাকে মনে রাখতে হবে যে l সমান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত ভ্যালু হবে। আশা করি তোমাদেরকে আমি এই গৌণ কোয়ান্টাম সংখ্যার দুটো এমসিকিউ এখান থেকে ম্যাক্সিমাম এই দুটো কোশ্চেন পড়তে পারে, আরো ধীরে ধীরে যখন আমরা টপিকটা এগোবো তখন তোমরা বুঝতে পারবে। তো চলো এটা তুলে নাও তোমরা। চলো নেক্সট, এইবার তোমরা খাতায় ছোট্ট একটা পয়েন্ট করো যে উপকক্ষের কৌণিক ভরবেগ, উপকক্ষের কৌণিক ভরবেগ, উপকক্ষের কৌণিক ভরবেগ। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমি একদম বেসিক থেকে শেখাবো, এমন কোনো প্রশ্ন থাকবে না কোয়ান্টাম সংখ্যা থেকে তোমরা পারবে না। যে কোনো এক্সাম WB, জেই, নিট, জেন পাস এবং জেই মেন, জেই অ্যাডভান্স, এই সমস্ত পরীক্ষার কোশ্চেনও তোমরা কোয়ান্টাম সংখ্যা থেকে একটাও মিস করবে না। এটা ক্লাসটা করার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে জলের মতো লাগবে, জলের মতো। ঠিক আছে, তো চলো কৌণিক ভরবেগ, উপকক্ষের কৌণিক ভরবেগের রাশিমালা কি এটা একটু মনে রাখবে। কৌণিক ভরবেগ ইকুয়াল টু L ইন্টু L+1 h/2π, L ইন্টু L+1 h/2π, এই সূত্রটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার যদি বলো যে স্যার কৌণিক ভরবেগ কি, এগুলো খুবই ইজি ব্যাপার। কৌণিক ভরবেগ এটা নিয়ে আমি এখানে ডিসকাশন করলাম না, ফিজিক্স স্যার তোমাদেরকে খুব সুন্দরভাবে কৌণিক ভরবেগ বোঝাবেন, রৈখিক ভরবেগ এগুলো বোঝাবেন। দেখো তোমরা শুধু সূত্রটা মনে রাখবে যে উপকক্ষের কৌণিক ভরবেগ কেমন, মানে সূত্রটা কি। এইবার দেখো পরীক্ষায় যেমন এখান থেকে প্রশ্ন পড়বে যে ধরো বললো যে 2p উপকক্ষের কৌণিক ভরবেগ কত, বা বললো 4s উপকক্ষের কৌণিক ভরবেগ কত, বা 5s। ঠিক আছে, তো দেখো
আমরা বিভিন্ন উপকক্ষের কৌণিক ভরবেগ বের করছি। তাহলে প্রথমে আমরা বের করছি এস উপকক্ষের কৌণিক ভরবেগ। তাহলে এস উপকক্ষের দেখো এল এর মান কিন্তু 0 হয়। তাহলে কৌণিক ভরবেগ, এই যে ডব্লুর মতো চিহ্ন দিয়েছি এটাকে ওমেগা বলে। কৌণিক ভরবেগকে সাধারণত অ্যালফাবেটিক ভাবে ওমেগা চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওমেগা ইকুয়াল টু তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 0 ইন্টু 0 প্লাস 1 এইচ বাই 2 পাই। তার মানে কি 0 আছে মানে বুঝতেই পারছো মানে এস উপকক্ষের কৌণিক ভরবেগ কি হবে 0 হবে। এস উপকক্ষের কৌণিক ভরবেগ তাহলে কি হবে 0 হবে। তাহলে দেখো এবার খেয়াল করে দেখো তো এই যে কৌণিক ভরবেগের রাশিমালা, এই রাশিমালার মধ্যে কিন্তু কোনো কক্ষপথের কথা এখানে কিন্তু নেই। যে 4s বলুক 5s বলুক 6s 7s 8s 9s 10s যাই বলুক না কেন মান হবে কি 0। কারণ সূত্রের মধ্যে ভালো করে দেখো যে এখানে শুধুমাত্র উপকক্ষের রাশিমালা আছে, উপকক্ষের টার্ম আছে, উপকক্ষ। এখানে কিন্তু কোনো কক্ষপথের দেখো কোনো চিহ্নই নেই। যদি এই সূত্রের মধ্যে এন থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম যে কক্ষপথের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এস উপকক্ষের কৌণিক ভরবেগ 0 মানে তোমার মাইন্ডসেট থাকবে যে কোনো কক্ষপথের এস মানে যে কোনো কক্ষপথের এস উপকক্ষের কৌণিক ভরবেগ 0। চলো পি উপকক্ষ, পি এর ক্ষেত্রে দেখো এল ইকুয়াল টু 1। পি উপকক্ষের কি পি উপকক্ষের এল ইকুয়াল টু কি 1। তাহলে পি উপকক্ষের কৌণিক ভরবেগ কি হবে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 এইচ বাই 2 পাই। এবার তোমাদের হয়তো মনে মনে অনেকে ভাবছো যে এইচটা কি, এইচকে বলে প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমি তোমাদের ইলেকট্রন বিন্যাসটা অ্যাকচুয়াল আগেই পড়াচ্ছি, যেহেতু তোমরা অনেকেই মানে স্যার বলছিলেন যে তোমরা ইলেকট্রন বিন্যাসটা অনেকে ডিমান্ড করছো বা ইলেকট্রন বিন্যাস তোমরা অনেকে শিখতে চাও, সেই জন্য আমি ইলেকট্রন বিন্যাসটা প্রথমে স্টার্ট করেছি। এরপরে যখন পরমাণুর গঠনে অন্যান্য টপিকে যাব না তখন তোমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরিতে সুন্দরভাবে বুঝে যাবে। তো আপাতত মনে করো এইচ একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। চলো তাহলে এর ভ্যালু কত এসে যাচ্ছে রুট 2 এইচ বাই 2 পাই। চলো ডি উপকক্ষের এল এর মান কত 2, তাহলে ডি উপকক্ষের কৌণিক ভরবেগ কি হয়ে যাবে রুট ওভার 2 ইন্টু 2 প্লাস 1 এইচ বাই 2 পাই। তাহলে কত হয়ে যাচ্ছে রুট 6 এইচ বাই 2 পাই, রুট 6 এইচ বাই 2 পাই। আচ্ছা চলো আরো একটা বের করে নি এফ উপকক্ষ। তাহলে এফ উপকক্ষের কৌণিক ভরবেগ, সেখানে এল এর মান কত 3, তাহলে এফ উপকক্ষের কৌণিক ভরবেগ কি হবে রুট ওভার 3 ইন্টু 3 প্লাস 1 এইচ বাই 2 পাই। তাহলে কত রুট 12 এইচ বাই 2 পাই। তাহলে কত হয়ে যাচ্ছে বলো 12 2 রুট 3 এইচ বাই 2 পাই। এইবার মজার বিষয়টা এইবার বলবো তোমাদেরকে। কি মজার বিষয় স্যার? দেখো তুমি যদি এফ উপকক্ষে তুমি পরীক্ষার হলে গিয়ে 3 মান বসিয়ে তুমি এটা উত্তর বের করতে পারো, আমি চাইবো তোমরা এটা বারবার খাতায় প্র্যাকটিস করে মগজস্থ করে নাও যে এফ উপকক্ষের কৌণিক ভরবেগ 2 রুট 3 এইচ বাই 2 পাই, ডি উপকক্ষের কৌণিক ভরবেগ রুট 6 এইচ বাই 2 পাই, আর পি উপকক্ষের কৌণিক ভরবেগ রুট 2 এইচ বাই 2 পাই, আর এস উপকক্ষের তো 0। এইটা মুখস্থ রাখলে কি হবে, তোমাকে যে কোনো উপকক্ষ বলুক, তোমার যেমন 3D এর মান যেটা হবে 4D এর মান সেটা হবে, 5D এর মান সেটা হবে, 6D এর মান সেটা হবে, যে কোনো উপকক্ষের কৌণিক ভরবেগে যে কোনো ডি উপকক্ষের কৌণিক ভরবেগ কিন্তু রুট 6 হবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো উপকক্ষের কৌণিক ভরবেগের সূত্র এবং বিভিন্ন উপকক্ষের কৌণিক ভরবেগ। এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন করবো, ডিরেক্ট কোশ্চেনও দেয় কখনো, বললো 3P উপকক্ষের কৌণিক ভরবেগ কত, তাহলে এটা উত্তর হবে। তোমার ক্যালকুলেশন করার পরীক্ষার সময় কি দরকার সময় নষ্ট করার? তুমি তো জানো পি এর কৌণিক ভরবেগ এত, তাহলে 3P'রও তাই হবে, 4P'রও তাই হবে। পরীক্ষা প্রশ্ন করতে পারে 4F এর কৌণিক ভরবেগ কত 2 রুট 3 এইচ বাই 2 পাই। তো চলো একটা WBJEE তে একটা কোশ্চেন পড়েছিল এই কৌণিক ভরবেগের উপরে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা এটা খাতায় নোট ডাউন করে নাও, আমি সেই কোশ্চেনটা দেখাই তোমাদেরকে। চলো এই কোশ্চেনটা তোমাদেরকে দেখাই। WBJEE একটা কোশ্চেন, WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন। কোশ্চেনটা দিয়েছিল যে 4F এবং 4S উপকক্ষের কৌণিক ভরবেগ এর পার্থক্য নিচের কোনটি? অপশন এ 2 রুট 3 এইচ বাই 2 পাই, অপশন বি 0, অপশন সি 3 রুট 2,
h/2 পাই, অপশান ডি √6 h/2 পাই। দেখো এবার তখন তোমার মাথায় অনেক রকম প্রশ্ন আসবে, পার্থক্য কি, এই সমস্ত বিষয়। পার্থক্য মানে বিয়োগফল। দেখো আমরা তো অলরেডি জানি 4f তো বের করে শিখে গেছি 2√3, আর 4s তো 0 হয়, তাহলে দুজনের পার্থক্য কি হবে? 2√3 h/2 পাই। এরকম ভাবে আরো অন্যান্য উপকক্ষের কৌণিক ভরবেগের পার্থক্য কিন্তু দিতে পারে, তখন তোমরা ইজিলি উত্তর করতে পারবে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো এটা তোমরা তুলে নাও কোশ্চেনটা। দেখো এইবার এতক্ষণে যা পড়লাম একটু তোমাদের মাথার মধ্যে একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করি যে আমরা এতক্ষণে কি শিখলাম। দেখো খেয়াল করে, আগে আমরা যখন কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতাম তখন আমরা কি লিখতাম বলো দেখি, যে এটা 1 নম্বর কক্ষপথ স্যার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা কি স্যার, এটা 4 নম্বর কক্ষপথ। ওকে, এটা আমরা ক্লাস 9 বা 10 বা 7-8 থেকে শিখতাম। এখন যেটা এতক্ষণ ধরে তোমাদেরকে আমি শেখালাম সেটা কি শেখালাম, যে না 1 নম্বর কক্ষপথ এটা ঠিক কথা, আগে যেটা জানতাম ভুল নয়, এটা 2 নম্বর, 3, এটা 4 নম্বর কক্ষপথ। এবার কি জানলাম, যে না 1 নম্বর কক্ষপথের একটা উপকক্ষ আছে তার নাম এস, 2 নম্বরের দুটো উপকক্ষ আছে 2s, 2 নম্বরে দুটো উপকক্ষ আছে 2s এবং 2p, 3 নম্বরের 3টি উপকক্ষ আছে 3s, 3p, 3d, আর 4 নম্বরের 4s, 4p, 4d, আচ্ছা জায়গা হচ্ছে না 4f। দেখো এবার আগে জানতাম এটা কনসেপ্ট ছিল কেবলমাত্র কক্ষপথের। এতক্ষণ ক্লাস করার পরে তোমরা যেটা জানতে পারলে যে না বিভিন্ন কক্ষপথের ভিতরে আর উপকক্ষ থাকে। কি কি উপকক্ষ থাকে দেখো, 1 নম্বরের এস, 2 নম্বরের এস এবং পি, 3 নম্বরের এস পি ডি, 4 নম্বরের এস পি ডি এফ। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এইটাই বোঝাবার চেষ্টা করলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা বুঝলাম কক্ষপথ এবং উপকক্ষপথের কনসেপ্ট এবং মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার সাথে সাথে গৌণ কোয়ান্টাম সংখ্যার ধারণা। এর পরে পরেই আমরা শিখব যে কোন উপকক্ষে কতগুলি করে কক্ষক থাকে। মনে পড়ছে সেই স্টোরি, রুম কত নম্বর ফ্লোরে কটা করে রুম থাকবে, গ্রাউন্ড ফ্লোরে কটা রুম, ফার্স্ট ফ্লোরে কটা রুম, সেকেন্ড ফ্লোরে কটা রুম, অর্থাৎ কক্ষক। নেক্সট আমরা শিখব কক্ষকের ধারণা, এবং সেটা কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা শিখব, তার নাম হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। বোঝা গেল? তো চলো এটা দেখা হবে। এবার একটু স্টপ কর। চলো, কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়ে গেছে ও চ্যানেলে। তো দেখো আমরা এবার আলোচনা করব কি, আমরা আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে বা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর নিয়ে। ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে চলো তোমরা খাতায় নোট ডাউন করো, তোমরা খাতায় নোট করে নাও চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তোমরা খাতায় নোট করো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি বের করব? এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কিন্তু কক্ষকের সংখ্যা বের করব। আমরা দেখব যে এস উপকক্ষে কতগুলি কক্ষক, আমরা দেখব পি উপকক্ষে কতগুলি কক্ষক, আমরা দেখব ডি উপকক্ষে কতগুলি কক্ষক, এফ উপকক্ষে কতগুলি কক্ষক, সেটা আমরা নির্ণয় করব। মনে করে দেখো যেমনভাবে আমরা নির্ণয় করেছিলাম যে 1 নম্বর কক্ষপথের কতগুলি উপকক্ষ, 2 নম্বর কক্ষপথের কতগুলি উপকক্ষ, 3 নম্বর কক্ষপথের কতগুলি উপকক্ষ, এগুলো আমরা দেখেছিলাম গৌণ কোয়ান্টাম সংখ্যার দ্বারা। এইবার আমরা দেখব যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা যখন গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করলাম, এইবার গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে বের করব। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা এবার দেখব যে এম, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে নির্দেশ করে? কক্ষককে প্রকাশ করতে হবে। কক্ষককে প্রকাশ করব আমরা। তাহলে এম নির্ণয়ের একটি সূত্র আছে,
এম ইকুয়াল টু মাইনাস এল থেকে শুরু করে 0, দেন 0 থেকে প্লাস এল, 0 থেকে প্লাস এল। এইবার দেখো আমি একেবারে ধরে নিচ্ছি যে একেবারে দুর্বলতম স্টুডেন্ট যে আমার ক্লাস দেখছে, যে সে হয়তো জানে না যে মাইনাস প্লাসের ব্যাপারটা কি। দেখো তোমরা ছোটবেলায় সংখ্যা রেখা করেছিলে, -3 থেকে যদি বলে এটা যদি একটি লাইন হয় এবং এটা যদি মূল বিন্দু হয় 0, তাহলে এদিকে দেখো +1, এদিকে +2, এদিকে +3, আর এদিকে দেখো -1, -2, -3। মনে পড়ছে ছোটবেলায় তোমরা এইভাবে পড়েছিলে? চলো তাহলে আমরা এবার এম নির্ণয়ের সূত্র কি, তাহলে আমরা কি করে বুঝবো যে কোন উপকক্ষের মধ্যে কতগুলি করে কক্ষক আছে, সেটা বোঝার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে বন্ধুরা। বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে আমি প্রথমে বের করব এস উপকক্ষে কতগুলি কক্ষক আছে। আমার টার্গেট কি? এস উপকক্ষ। তাহলে আমি জানতে চাই স্যার এস উপকক্ষের কতগুলি কক্ষক আছে। তাহলে দেখো এস উপকক্ষের কক্ষক আমরা কিভাবে বের করব। দেখো এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কি হয়? এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান 0 হয়। এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত হয়? 0 হয়। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কি হবে? -0, 0, +0। আচ্ছা স্যার -0, 0, +0 বলে কিছু হয় নাকি? হয় না তো, তাহলে একটাই ভ্যালু, সেটা 0। দেখো -l মানে কি? -0, এটাকে বোঝানোর জন্য করেছি আর কি। তারপরে 0 বসাতেই হবে তোমাকে। তারপরে +l মানে কি? +0 বসাতে হবে। তাহলে কটা হয়ে গেল? তাহলে হয়ে গেল কটা? 3টে 0। তাহলে কটা হয়ে গেল? 3টে 0। তাহলে মানে কি? এসবের তো কোনো মূল্যই নেই। তার মানে কি? এম এর মান 0। তার মানে এস উপকক্ষের এম এর মান 0। আচ্ছা স্যার এম এর মান 0 মানেটা কি? দেখো 0 মানে এই নয় যে কোনো কক্ষক নেই। 0 মানে একটা ভ্যালু এসছে, যতগুলি ভ্যালু আসবে কক্ষকের সংখ্যা ততগুলি, যতগুলি ভ্যালু আসবে কক্ষকের সংখ্যা ততগুলি। একটি ভ্যালু এসছে, তার মানে এল ইকুয়াল টু 0 মানে এস উপকক্ষ। তাহলে তার কক্ষক কটি? একটি। ভালো করে তোমরা খেয়াল করো, ভালো করে দেখো, সুন্দর করে বোঝার চেষ্টা করো, খাতায় নোট ডাউন করো। আশা করি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কোনো রকম তোমাদের কনসেপ্টের গন্ডগোল থাকবে না। দেখো পি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত? 1। তাহলে এম এর মান কি হবে? -1, 0, +1। আচ্ছা পি উপকক্ষের এল এর মান যদি 1 হয়, তাহলে এই সূত্রে যদি আমরা বসাই, তাহলে এম ইকুয়াল টু কি হবে বলো? -1, এল এর জায়গায় -1, তারপরে 0, তারপরে কি হবে বলো? +1। তাহলে কতগুলি পি উপকক্ষের কতগুলি এম এর মান বেরোলো? এম এর মান কি বেরোলো? -1, 0, +1। মানে কটা ভ্যালু বেরোলো? 3টি ভ্যালু বেরোলো। তার মানে কটা কক্ষক আছে? পি উপকক্ষের 3টি কক্ষক আছে। বারবার বলছি, যতগুলি মানে যতগুলি এম এর মান বেরোবে কক্ষকের সংখ্যা ঠিক ততগুলি। চলো ডি উপকক্ষ দেখে নিই আমরা। ডি এর ক্ষেত্রে বলো এল এর মান কত? ডি এর ক্ষেত্রে এল এর মান 2। তাহলে এম এর মান কি হবে? -2 থেকে 0, 0 থেকে +2। দেখো -2 আর 0-র মাঝখানে কিন্তু একটা ভ্যালু আছে, সেটা কত? -1। তাহলে -2 আর 0-র মাঝখানে কি ভ্যালু আছে? -2, -1, 0, তারপরে +1, +2। তাহলে এইবার দেখো তো একটু খেয়াল করে যে এম এর মান এল এর মান 2 এর জন্য, অর্থাৎ ডি উপকক্ষের জন্য এম এর মান কি বেরিয়েছে? -2, 0, -2, -1, 0, +1, +2। কটা ভ্যালু বেরিয়েছে বলো? 5টা ভ্যালু বেরিয়েছে। তাহলে এর কক্ষকের সংখ্যা কতগুলি হবে? এর কক্ষকের সংখ্যা হবে 1, 2, 3, 4, 5টি। তাহলে মনে রাখতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে ডি উপকক্ষের কক্ষক কটি? ডি উপকক্ষের কক্ষক 5টি। পি উপকক্ষের কক্ষক কটি? 3টি। এস উপকক্ষের কক্ষক কটি? 1টি। চলো দেখো আমরা এবার দেখে নিই এফ উপকক্ষের কতগুলি কক্ষক। দেখো এফ উপকক্ষের এল এর মান কত? এফ উপকক্ষের এল এর মান দেখো 3। তাহলে এম এর মান কি হবে? -3, -2, -1, 0। আচ্ছা আমি আরেকটু ভালো করে করছি। দেখো -3 থেকে 0, 0 থেকে +3। তাহলে -3 থেকে 0-র মাঝখানে আর কি ভ্যালু আছে? -3, -2, -1, 0, +1, +2, +3। বুঝতে পারছো? তাহলে কতগুলি ভ্যালু এলো? তাহলে দেখো 7টি ভ্যালু এসছে। তাহলে কতগুলি ভ্যালু এসছে? 1, 2, 3, 4, 5, 6, 7টি ভ্যালু এসছে না? তাহলে এল এর মান কতগুলি? এল এর মান 3 এর জন্য এম এর মান কতগুলি মান এলো? এম এর মান এলো 7টি। তার মানে এফ উপকক্ষের কতগুলি কক্ষক আছে? প্রিয় ছাত্রছাত্রীরা বলো তোমরা। তাহলে দেখো কতগুলি কক্ষক আছে? 7টি কক্ষক রয়েছে।
তাহলে এফ উপকক্ষের কক্ষক কয়টি? এফ উপকক্ষের কক্ষক 7টি। এবার তোমাদেরকে এইভাবে মনে রাখতে হবে, এস উপকক্ষের কক্ষক কয়টি? একটি। পি উপকক্ষের কক্ষক কয়টি? 3টি। ডি উপকক্ষের কক্ষক কয়টি? 5টি। এফ উপকক্ষের কক্ষক কয়টি? 7টি। তাহলে তোমাদের এই কক্ষকের সংখ্যা কিন্তু মনে রাখতে হবে। তো চলো তোমরা এটা নোট ডাউন করে নাও, তোমরা এটা নোট ডাউন করে নাও। হ্যাঁ, ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও। চলো, আচ্ছা আমি এর পরবর্তীতে যাচ্ছি। দেখো, এবার একটা বিষয় তোমাদেরকে আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? সুন্দরভাবে দেখো, 2019 সালের নিট পরীক্ষায়, মেডিকেলের যে নিট পরীক্ষা হয় সেই পরীক্ষায় একটা সুন্দর কনসেপ্টের উপর থেকে কোশ্চেন এসেছিল। তো দেখো তোমাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা। দেখো, এস উপকক্ষ, এখানে আমরা লিখছি কি বলো? এখানে আমরা লিখছি উপকক্ষ, এখানে আমরা কি লিখছি? উপকক্ষ। এখানে লিখছি কক্ষক, ঠিক আছে? কক্ষক এম দ্বারা প্রকাশ করা হয়, উপকক্ষকে এল দ্বারা, ঠিক আছে? দেখো, তাহলে এস উপকক্ষের কতগুলি কক্ষক? একটি। পি উপকক্ষের কতগুলি কক্ষক? পি উপকক্ষের কক্ষক কতগুলি? 3টি। ডি উপকক্ষের কক্ষক কতগুলি? ডি উপকক্ষের কক্ষক কতগুলি বলো? কক্ষক 5টি। এফ উপকক্ষের কক্ষক কটি? 1 2 3 4 5 6 কতগুলি? এফ উপকক্ষের কক্ষক কতগুলি? 7টি কক্ষক। এফ এর 7টি কক্ষক। আচ্ছা, এস উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত? এল সমান 0। পি এর মান, পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। ডি এর ক্ষেত্রে এল এর মান কত? 2। এফ এর ক্ষেত্রে এল এর মান কত? 3। আচ্ছা খেয়াল করে দেখো তো, আমি যদি এই 2 × 3 করি, বা আমি যদি এই 3-এর সাথে 2 গুণ করি, করে যদি আমি 1 যোগ করি, তাহলে 7 হচ্ছে কি না? দেখো সিম্পল, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। 3-এর সাথে 2 গুণ করে যদি 1 যোগ করি, কি পাচ্ছি? 7। আবার এই 2-এর সঙ্গে যদি 2 গুণ করে 1 যোগ করি, কত পাচ্ছি? 5। 2-এর সাথে 1 গুণ করে 1 যোগ করি, তাহলে কত পাচ্ছি? 3। 0-র সাথে 2 গুণ করে 1 যোগ করলে কত পাচ্ছি? 1। খেয়াল করে দেখো, সুন্দরভাবে খেয়াল করে দেখো, যে আমরা যদি গৌণ কোয়ান্টাম সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করি, 2 গুণ করে 1 যোগ করি, তাহলে দেখো কক্ষকের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? সাহি বাত, যাচ্ছে। দেখো, উপকক্ষের এল এর মানের সাথে যদি আমি 2 গুণ করে 1 যোগ করে দিই, দেখো কক্ষক পেয়ে যাচ্ছি কতগুলি? এখানে দেখো, এল এর মানের সাথে 2 গুণ করে 1 যোগ করছি, 2 × 2, তাহলে ডি উপকক্ষের কক্ষক পেয়ে যাচ্ছি 5টি। পি এর ক্ষেত্রেও তাই, 1-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 3 পাচ্ছি, 0-র সাথে 2 গুণ করে 1 যোগ করলে 1 পাচ্ছি। তার মানে আমরা এটা বলতে পারবো যে এম মানে কি? সংখ্যা, কক্ষকের সংখ্যা সমান 2 × l + 1। তার মানে কি? এম সমান 2l + 1। অর্থাৎ ধরো তোমাকে বললো যে জি উপকক্ষের কতগুলি কক্ষক আছে, যদিও জি আমাদের প্রয়োজন হবে না, তবুও জি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত হবে? জি এর ক্ষেত্রে এল এর মান কত হবে? 4। তা তোমার সংখ্যা ক্যালকুলেট করার দরকার নেই, হবে -4 -3 -2 দরকার নেই। তুমি কি করবে? এম সমান 4 × 2 + 1, 9টি। এবং দেখো প্রত্যেকটা দেখো 2 করে ডিফারেন্স। প্রথমে ছিল 1, তার সঙ্গে 2 যোগ হয়েছে 3, 2 যোগ হয়েছে 5, 5-এর সঙ্গে 2 যোগ হয়েছে 7। তাহলে প্রত্যেকটা এসপি ডি এফ উপকক্ষের মধ্যে কতগুলি করে কক্ষকের ডিফারেন্স আছে, পার্থক্য আছে? 2টি। তাহলে এই সমস্ত এইভাবে প্ল্যানিং করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো চলো তোমরা এটা একটু লিখে নাও, এটা লিখে নাও, তোমরা লিখে নাও এটা, ঠিক আছে? ভিডিও পজ করে তোমরা এটা লিখে নাও বিষয়টা। চলো এইবার দেখো, এই যে প্রত্যেকটা কক্ষক আছে না, এই যে প্রত্যেকটা কক্ষক আছে, ভালো করে শোনো তোমরা, কিন্তু এটা আবার লিখবে, ঠিক আছে? উপকক্ষ, কক্ষক
আর এগুলো মুছে দিচ্ছি, উপকক্ষক, কক্ষক, আর এখানে লিখছি ইলেকট্রন। এখানে কি লিখছি? এখানে লিখছি বাবু ইলেকট্রন, এবং এখানে লিখছি সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি কতগুলি করে ইলেকট্রন। দেখো এস উপকক্ষে কটি কক্ষক? একটি কক্ষক। কটি ইলেকট্রন থাকবে? দুটি ইলেকট্রন থাকবে। প্রত্যেকটি কক্ষকের মধ্যে দুটি করে ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেকটি কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন 2। তাহলে প্রত্যেকটি কক্ষকে কটি করে ইলেকট্রন থাকবে? দুটি করে ইলেকট্রন থাকবে। তাহলে এস এ সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কতগুলি? দুটি। পিতে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কতগুলি? 6টি। ডিতে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কতগুলি? 10টি। এফ এ সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কতগুলি? 14টি। দেখো এস এ একটা কক্ষক, সেটা 1s হোক, 2s হোক, 3s, 4s, 5s, সকল এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলি? দুটি। পিতে যেহেতু 3টি ঘর আছে, তাহলে কটি হয়ে যাচ্ছে? 6টি ইলেকট্রন ধরবে। ডিতে কটি ঘর আছে? 5টি ঘর আছে, তাহলে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা ডিতে কতগুলি? 10টি। এফ এ কটা ঘর আছে? 7টি। প্রত্যেকটায় যদি দুটি করে ইলেকট্রন থাকে তাহলে 14টি ইলেকট্রন ধরবে সর্বোচ্চ। এবং কখনোই 14 জায়গায় 15টা ইলেকট্রন হবে না, 13টা, 12টা, 11টা হতে পারে। 10-এ ডিতে 9টা, 8টা, 7টা, 6টা, 1টা হতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কখনোই 11টা থাকতে পারবে না। তাহলে এই হলো আমাদের কি বলো? এই হলো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো সবগুলো একসঙ্গে একটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করছি, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাই এনার্জি নিয়ে খাতা পেন নিয়ে কানে হেডফোন দিয়ে বসে যাও। ডোন্ট ফেয়ার, আই এম হেয়ার ফর ইউ। আমি তোমাদের জন্য হাজির, কোনো ভয়ের দরকার নেই। কেমিস্ট্রিটাকে আমরা একদম হিস্ট্রি বানাবো না, আমরা কেমিস্ট্রিটা একটা সুন্দর মনোরম সাবজেক্ট বানাবো। যেন কেমিস্ট্রি বই খুললে আমাদের কি মনে হয়? যেন মনে হয় ঘুম ভেঙে যায়, যেন ঘুম ভেঙে যায়। কখন ঘুম ভেঙে যাবে? ভালোবাসা থাকলে, ভালোবাসার মানুষের কথা মনে পড়লে যেমন হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে, ঠিক তেমনই কেমিস্ট্রি বইটাকে ভালোবাসার মানুষ বানাতে হবে। মানুষ নয়, বই তো বই, হাজারো মানুষের সমষ্টি। তো বইটাকে এতটাই ভালোবাসা দিতে হবে যাতে করে কেমিস্ট্রি বই দেখলে যেন পড়তে ইচ্ছে হয়। শুধু কেমিস্ট্রি নয়, সব সাবজেক্টের কথা বলছি। যাই হোক, ভালোবাসতে হবে বই খাতাকে। চলো তো এটা তোমরা তুলে নাও। দেখো আরো একবার আমি তোমাদেরকে বলবো যে প্রথম থেকে এই যতক্ষণ ক্লাস হচ্ছে আমরা কি শিখলাম। তাহলে দেখো তো এবার এরকম বুঝতে পারছো কিনা যে এই নিউক্লিয়াস, তারপরে 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথের একটি উপকক্ষ আছে তার নাম 1s, 2 নম্বর কক্ষপথের দুটি, আগে আমরা কি জানতাম সেটা আগে এঁকে নিই। আগে আমরা জানতাম এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ, এটসেট্রা। বাট এখন কি জানলাম আবারও একবার লিখছি। 1 নম্বরে কি আছে? 1s, তার একটা কক্ষক। 2 নম্বরে কি আছে? 2s, সঙ্গে আছে 2p। 3 নম্বরে কি আছে? প্রথমে আছে 3s, তারপরে কে আছে বলো দেখি? 3p, লাস্ট কে আছে? 3d। 4 নম্বরের 4s, তারপরে কে আছে বলো? 4p, তারপরে কে আছে বলো? 4d, তারপরে কে আছে বলো? 4f। এবার বুঝতে পারছো আমরা আগে কেবলমাত্র কক্ষপথ সম্পর্কে জানতাম, বাট আমরা এতক্ষণ ধরে এইটাই উদ্দেশ্য ছিল আমার, যে তোমাদেরকে কিভাবে বোঝাবো, কিভাবে বোঝাই তোমারে আমি কি বলতে চাই। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তো চলো, 1s, 2p এর কটা কক্ষক? 3টি। 3p এর কটা কক্ষক? 3টি। 4p এর কটা? কারণ জেনে গেছি আমরা প্রত্যেকটি পি উপকক্ষের কটি করে কক্ষক থাকে? 3টি। ডি এর কটা কক্ষক? 1, 2, 3, 4, 5। তাহলে 4ডিরও কত হবে? 1, 2, 3, 4, 5। 4f এর 1, 2, 3, 4, 5, 6, 7টি। ধৈর্য ধরে দেখতে হবে বাবু।
সাবস্ক্রিপশন নিয়েছো, ধৈর্য ধরে কমপ্লিট ক্লাস দেখো, নিশ্চিত তোমাদের সুবিধে হবে, ভালো লাগবে। তবে কথা দিচ্ছি তোমাদেরকে, কথা যখন দিয়েছি কথা তো রাখবই। চলো দেখো তাহলে 1s এর দেখো তো খেয়াল করে, আমরা আগে এরকম জানতাম, এখন এরকম জানছি, এবং এই যে ঘরগুলো আছে সেই ঘরগুলির মধ্যে ইলেকট্রনগুলিকে আমরা বসাবো। দেখো এরকম রিপ্রেজেন্টেশন কোনো বইতেই থাকবে না, এটা আমি সম্পূর্ণ তোমাদেরকে একটা বোঝানোর জন্য মাথাতে একদম ডায়াগ্রামের মতো ছবির মতো ইলেকট্রন বিন্যাস ভাসবে, জল ছবির মতো ভাসবে ইলেকট্রন বিন্যাস। চলো জল ছবি শোনার সঙ্গে সঙ্গে না একটু কথা বলি তোমাদের সাথে। একটা ছোট্ট লাইন মনে পড়ে গেল আমার। লাইনটি হলো যে জটিলেশ্বর বলে একজন সঙ্গীতজ্ঞ এবং কবি উভয়ই, তিনি বলছেন, আমার জল ছবিতে রং লাগাবে এমন আবির কই, আমার স্বপন, সরি লাইনটা স্টার্টিং থেকে বলছি, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং লাগাবে এমন আবির কই। ভাই তোমার স্বপ্নকে কেউ কিনতে পারবে না ভাই, তোমার স্বপ্ন কিনতে পারবে না কেউ, তোমার স্বপ্নকে কেউ বেচতেও পারবে না। নিজের স্বপ্নকে জল ছবির মতো তৈরি করো, নিজের স্বপ্নকে রং লাগাও, রং, কালারফুল লাইফ। যাও আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। চলো চলো দেখো তাহলে এসে কি আছে, একটা কক্ষক, 2s এও একটা কক্ষক, 3s এও একটা, 4s এও একটা, 2p-তে 3টে, 3p-তে 3টে, 4p-তে 3টে, সব বোঝা গেল। এইবার স্যার এটা কেন আঁকলেন আপনি, কেন এঁকেছি, এখান থেকে কোশ্চেন আসবে বাবা। দেখো কি কোশ্চেন আসবে, খেয়াল করে দেখো। তোমরা অনেকেই জানো যে ছোটবেলায় তোমরা একটা প্রশ্ন মানে টপিক করতে যে কোনো একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2n², ইয়াদ হ্যাঁ, মনে আছে 2n²। এখানে কক্ষপথের সংখ্যা বসাতে, এখানে 1 বসাতে, n², 1 বসালে কি হতো, 1 বসালে 2n², দুটো ইলেকট্রন থাকতো প্রথম কক্ষপথে, n² মানে 1। আবার এখানে 2 বসাতে, 2 বসিয়ে বলতে যে না 8টি ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে। চলো দেখো তো এগুলো কোথা থেকে এসছে দেখে নাও এবার। তাহলে এখানে আমি লিখছি কি কক্ষপথ, আচ্ছা এটা মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে, আচ্ছা থাক এখানে লিখি, কক্ষ, উপকক্ষ, আর সরি উপকক্ষ আগে হবে, উপকক্ষ, কক্ষক, এখানে হচ্ছে কক্ষপথ, আর এখানে লিখছি ইলেকট্রন। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, ঘাবড়াবে না কেউ। খেয়াল করো তো 1 নম্বর কক্ষপথে কটি কক্ষক আছে, 1 নম্বর কক্ষপথে কটি কক্ষক আছে, কক্ষক কটি আছে, একটি। উপকক্ষটা এখন ছেড়ে দিচ্ছি, একটি। ইলেকট্রন কটি আছে, মানে আমি একটু আগেই বললাম প্রত্যেকটিতে কটি করে ইলেকট্রন থাকতে পারে, 2টি। তাহলে এখানে একটা, এখানে কটা হবে, ইলেকট্রন কটি আছে, কক্ষপথে কটি ইলেকট্রন আছে, 2টি। দেখো তো 2 নম্বর কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে দেখো 2 নম্বর কক্ষপথে কটি ইলেকট্রন আছে, কটি ইলেকট্রন, এখানে কটি, 2টি, এখানে কটি, 2টি, এখানে কটি, 2টি, এখানে কটি, 2টি আছে। মানে কি, মানে থাকতে পারে ম্যাক্সিমাম নম্বর অফ ইলেকট্রন। তোমরা খেয়াল করে দেখো, তোমরা ছোটবেলায় পড়তে যে প্রথম কক্ষপথে স্যার 2টি ইলেকট্রন থাকে সর্বোচ্চ, দ্বিতীয় কক্ষপথে 8টি থাকে বলতে তো। দেখো সেটাই আছে, প্রথম কক্ষপথে 8টাই আছে। দেখো এখানে 2টো, আর এখানে প্রত্যেকটা 2টো 2টো করে হলে কটা, 6টা। তাহলে আগে যেমন ছিল ঠিক তেমনটাই আছে, শুধু ভাগ হয়ে গেল, 2টো চলে গেল আলাদা হয়ে গেল, 6টা হয়ে গেল আলাদা। মোট দেখো 8টাই আছে, এখানে 2টো, এখানে 6টা। তাহলে দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন, অবশ্যই 8টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কটা, 8টা। আচ্ছা কক্ষক কটা আছে গুণ তো বাবা, পি এর কক্ষক কটা, 3টে, পি এর কক্ষক 3টে, আর এস এর কক্ষক 1টা। তাহলে 2 নম্বর কক্ষপথে কক্ষক কটা, 4টি, ইলেকট্রন 8টি।
এখানে দেখো তো কটি কক্ষক আছে, 3 নম্বর কক্ষপথে কটি কক্ষক আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9। 3 নম্বর কক্ষপথে কক্ষক আছে কটি, 9টি। ইলেকট্রন আছে কটি, প্রত্যেকটা দুটো করে থাকলে 9 দুগুণে 18টি। আচ্ছা 4 নম্বর কক্ষপথে কটি কক্ষক আছে দেখো তো, আচ্ছা আমি গুণমনা বলে দেবো, 16টা। কটা, 16টা। তোমরাও না গুনে একটু পরে বলবে, দেখো মজাটা এখানেই, 32টা। দেখো তো হলো কি না। তাহলে একটু খেয়াল করো তো, একের স্কোয়ার করলে এটা হচ্ছে, একের স্কোয়ার করলে এই 2-এর স্কোয়ার করলে হচ্ছে এটা, 3-এর স্কোয়ার করলে 9 হচ্ছে এই 3 কক্ষপথের, 4-এর স্কোয়ার করলে 16 হচ্ছে কি হচ্ছে না। আর এদের সাথে 2 গুণ করলে, এদের সাথে দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হচ্ছে, 9-এর সাথে 2 গুণ করলে 18 হচ্ছে, 16-র সাথে 2 গুণ করলে 32 হচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, কক্ষপথ যদি n হয়, কক্ষক হবে n স্কোয়ার আর ইলেকট্রনের সংখ্যা হবে 2n স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে কক্ষপথের সংখ্যা যদি n হয়, কক্ষক হবে n স্কোয়ার। যদি তোমাকে বলে 10 নম্বর কক্ষপথে কতগুলি কক্ষক আছে, তোমার তো মনে হবে স্যার আমি তো জানি না, স্যার তো শেখায়নি। কিন্তু তোমাকে এই লজিকটা কাজে লাগাতে হবে। কক্ষপথ যদি n হয়, কক্ষক হবে n স্কোয়ার, ইলেকট্রন তার সাথে 2 গুণ হবে, কারণ প্রত্যেকটা কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে যতগুলি কক্ষক তার সাথে 2 গুণ করলে ইলেকট্রন পেয়ে যাব। তাহলে এই হলো বিষয়। তাহলে আমরা এখানে কি শিখলাম, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, কক্ষক সম্পর্কে জানলাম। ডায়াগ্রামটা নিজের খাতায় সুন্দর করে তুলে রাখবে, এটা সম্পূর্ণ তোমার নিজের বোঝার জন্য, কোনো বইতে এমন রিপ্রেজেন্টেশন থাকবে না, না দেখতে পেলে এবার যেন মন খারাপ করো না, এটা তো বইতে নেই, স্যার কোথা থেকে দিয়েছে। এটা জাস্ট আমার নিজের করে রিপ্রেজেন্টেশন করা, নিজের মতো করে, যাতে করে ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারে। বোঝা হলো। এইবার আমরা চলে যাব, আর একটি মাত্র কোয়ান্টাম সংখ্যা বাকি আছে, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা তোমরা এরপরে করাবো, ততক্ষণে এটা তোমরা বোর্ড আপটা করে নাও। তো দেখো, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট পর্যায়ে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একে এস দ্বারা প্রকাশ করা হয়। কিসের দ্বারা? ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে এতক্ষণ ধরে পড়লাম না, এক একটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকে, সেই 2টি ইলেকট্রন ওর মধ্যে আবার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। বলা হচ্ছে একটি ইলেকট্রনের ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ক্লকওয়াইজ হয়, অপর ইলেকট্রনের ঘূর্ণন হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং একটি ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান যদি +12 হয়, তাহলে অপর ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান হবে -12। বোঝা গেল? তাহলে আমি আজকের এই ভিডিওর মধ্যে যে টপিক আলোচনা করলাম, যে বিষয়টি আলোচনা করলাম, একবার প্রথম থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নাও। এবং তোমরা যে ক্লাসই করো না কেন, প্রত্যেক ক্লাসের পরে একটা মাইন্ড ম্যাপ করে নেবে যে স্যার কি কি পড়ালো। দেখো, প্রথমে একটা স্টোরি বলেছিলাম, স্টোরিটা আর বলছি না। দেখো, আমি তারপরে এসে বললাম যে আমরা আগে জানতাম কক্ষপথের কথা, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথ থাকে। এখন জানলাম কি, যে না, কক্ষপথের ভেতরে উপকক্ষ থাকে, তার ভেতরে কক্ষক থাকে এবং কক্ষকের মধ্যে ইলেকট্রন থাকে। আমরা কক্ষপথকে একটা সংখ্যার দ্বারা প্রকাশ করলাম, সেই সংখ্যাকে বললাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে একটা কোয়ান্টাম সংখ্যা আনলাম, যাকে বলা হয় কি, গৌণ কোয়ান্টাম সংখ্যা, যার দ্বারা উপকক্ষকে প্রকাশ করা হয়। এবং উপকক্ষের ভিতরে যে কক্ষক থাকে তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার দ্বারা প্রকাশ করলাম। এবং প্রত্যেকটি কক্ষকের মধ্যে যে 2টি করে ইলেকট্রন থাকে, এবং সেই ইলেকট্রনের ঘূর্ণন একটি ঘড়ির কাঁটার দিকে হলে অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একে বলা হয় কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবং একটার মান +12 হলে অপরটার মান -12। তাহলে এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আজকে বেসিক আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়ান্টাম সংখ্যা শিখবো এবং কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আজকের হয়তো 3 থেকে 4টে বা 5টা কোশ্চেন আলোচনা করেছি, তেমন কোশ্চেন এই টপিকে আলোচনা তেমন একটা নেই, কারণ বেসিক কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা এখন শিখলাম। নেক্সট ক্লাসে কিন্তু প্রচুর কোশ্চেন আলোচনা হবে। বোঝা গেল? তো ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটি দেখার জন্য এবং ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করার জন্য আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য থাকলো লাভ।
এবং ভালোবাসা, লাইক, সব কিছু সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।